নমস্কার। আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। বাজে কথা, ছেঁড়া বার্তার জগতে আমি হিমাদ্রি বন্দ্যোপাধ্যায় আরেকবার আপনাদেরকে জানাই সুস্বাগতম। আগেই বলি, যদি আমার কথাগুলো অথবা আমার বার্তাগুলো, এই কথাবার্তা যদি আপনাদের মনের মতো হয়, তবে প্রশংসা কমেন্টে লিখবার দরকার নেই। আপনি লাইক করলেই আমি তো দেখতে পাবো। কিন্তু যদি মনে হয় যে আমার কথা এবং বার্তাগুলো আপনার মনোপুত নয়, আপনি ভিন্ন মত পোষণ করেন, আমি ভ্রান্ত ধারণায় বশবর্তী হয়ে রয়েছি, তবে অবশ্যই কমেন্টে লিখবেন, নিন্দা করবেন, সমালোচনা করবেন, কুৎসাহ করতে পারেন, শুধুমাত্র যুক্তি আর শালীনতা রেখে। এটা আমার অনুরোধ। আর এখনো সাবস্ক্রাইব যদি না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকন টাচ করলেই পরের নোটিফিকেশন আপনি দ্রুত দেখতে পাবেন। আজকে যে বিষয় নিয়ে কথাবার্তা বলবো তা ঘোরতর বিতর্কিত। আমার কথাবার্তা শুনে বুঝতে পারছেন, যারা নিয়মিত দেখেন, আমার চ্যানেলে আসেন, যে আমি সেই সব কথাবার্তা বলছি না যা বিনোদনমূলক। আমি সেই সব কথাবার্তা বলছি না যা বহু শ্রুত, বহু কথিত, বহু চর্চিত। আমি অনালোচিত এবং অকথিত কথাবার্তা আপনাদের সাথে বলতে চাইছি, একেবারে নতুন জিনিস। আপনাদের শুনে মনে হতে পারে এটা তো আমি জানি, আমি এই ধারণা পোষণ করি, বা আমি এই ধারণা মোটেই পোষণ করি না, আমি এর বিরোধিতা করি। তবে আলাদা কথা, সে তো কমেন্টে আপনি লিখবেন, আমিও জেনে নিতে পারবো আমার ভুল কোথায় হচ্ছে, কোথায় আমার বিভ্রান্তি ঘটছে। আগে বলেছি যে আজকের বিষয়টি বহুল বিতর্কিত হবে, হয়তো বহু কমেন্ট পড়বে এবং সবকটি আমার বিরুদ্ধে যাবে। তবু আমার মনের কথা তো আপনাদের কাছে আমি রাখবই, আমি তো শেয়ার করবই, কারণ শেয়ার করাই, আমি প্রথমেই বলেছি, মানুষের ধর্ম। শেয়ার না করে তার শান্তি নেই। যিনি ছোট গল্প লেখেন তিনি শেয়ার করেন, সেই গল্প লিখে ছাপিয়ে। যিনি উপন্যাস লেখেন, প্রবন্ধ লেখেন, নিবন্ধ লেখেন, চলচ্চিত্র নির্মাণ করেন, চিত্র অঙ্কন করেন, সবাই সকলের সামনে এনে তার শান্তি, এর বিনিময়ে কোনো অর্থ পাওয়া যাক বা না যাক, তার কিছু যায় আসে না। আমিও যে কথাবার্তা আপনাদের সামনে বলছি, এ কোনো বাণিজ্যিক লক্ষ্য নিয়ে নয়। অবসর জীবনে আপনাদের সাথে একটু ভাব বিনিময় করছি। আপনাদের ভাব আমি কমেন্টে পড়ব। আমি পড়তে পারবো না, যেহেতু আমার দৃষ্টিশক্তি নেই। আমার বাড়ির লোকরা আমাকে পড়ে শুনিয়ে দেবে কে কি লিখেছেন, তাতেই আমার উপকার হবে। দেখুন, বর্তমানে প্রায়শই দূরদর্শনে, ইউটিউবের বিভিন্ন পোর্টালে বা অন্যত্র আপনারা দেখে থাকবেন, কোনো এক রাজনৈতিক দল বা কোনো এক সরকার কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী বা কোনো সংগঠনের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ করছে, এবং এটিও আপনারা দেখছেন যে এই অভিযোগের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে আরো একটি বা একটির বেশি রাজনৈতিক দল বা সরকার। সেটা রাজ্য সরকার হতে পারে, কেন্দ্রীয় সরকার হতে পারে। এই বিষয়টি নিয়েই আজ কথাবার্তা বলবো বলে ভেবেছি। আমার সামান্য ধারণা, সামান্য অভিজ্ঞতা, সামান্য অনুধাবন এবং অনুভব আপনাদের সাথে শেয়ার করব।
এই কথাটি আলোচনা করবার শুরুতেই যা বলতে আমাকে হবে বলে মনে হয় যে দেশদ্রোহী কে আর দেশপ্রেমিক কে। বই না পড়েই বলা যেতে পারে, আপনারা গুগল খুলে দেখবেন আমি যা বলছি, আমি যা সংজ্ঞা দেওয়ার চেষ্টা করছি বা বিশ্লেষণ করতে চাইছি, গুগলে তা লেখেনি কম। আমার কাছে মনে হয়েছে এত বছর জীবনে যে ব্যক্তি, যে গোষ্ঠী বা যে সংগঠন দেশের এবং রাষ্ট্রের সম্পত্তি সম্পদ বিনষ্ট করে, গণহত্যা করে মানুষকে, গণহত্যা, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এবং দেশের তথ্য যে কোনো উপায়ে অন্য দেশের কাছে পাচার করে বিক্রি করে, দেশের নিরাপত্তা বিঘ্নিত করে, এমনকি নিরাপত্তায় প্রচণ্ড ঘা দেয়, এরা হলো দেশদ্রোহী যদি সে এই দেশের অধিবাসী হয়। কোনো ধর্ম, কোনো গোত্র, কোনো জাতি এ অভিযোগে এককভাবে অভিযুক্ত নয়। আমার মতে এটি হলো দেশদ্রোহীর পরিচয়। আর দেশপ্রেমিকের পরিচয়, দেশপ্রেমিকের পরিচয় বললে প্রথমেই দুটি শর্তের কথা বলতে হবে। 1 নম্বর শর্ত হলো একজন দেশপ্রেমিককে দেশের আপামর মানুষকে, জাতি ধর্ম বর্ণ গোত্র উচ্চ নীচ ধনী নির্ধন নির্বিশেষে সকলকে ভালোবাসতে হবে এবং আমি যে ভালোবাসি তার প্রমাণ পুনঃ দিতে হবে। কেননা দেশ তো কোনো ভূখণ্ড মাত্র নয়, পৃথিবীতে অনেক ভূখণ্ড আছে যেখানে কোনো মানুষ থাকে না, তার নাম তো কোনো দেশ নয়। সুতরাং দেশের মূল্য হচ্ছে দেশের মানুষ। দেশকে ভালোবাসা মানে সেই দেশের মানুষকে ভালোবাসা। আরেকটি শর্ত পূরণ করতে হবে দেশপ্রেমিককে, দেশের জন্য, দশের জন্য সে বা তিনি যে কাজ করবেন সে কাজের বিনিময়ে তিনি কোনো বস্তুগত প্রতিদান প্রত্যাশা তো করবেনই না, গ্রহণও করবেন না। আমি অর্থের কথা মূলত বলতে চাইছি। যদি এই দুটি সংজ্ঞার অন্যথা হয় তবে কোনো কাজই দেশপ্রেমিকের কাজ নয়। অর্থ গ্রহণ করলেই বিনিময় হয়, প্রেমের মধ্যে কোনো বিনিময় হয় না, বস্তু বিনিময় হয় না, হলে তা প্রেম নয়। আমরা যদি উদাহরণ দিই, দেশদ্রোহীর উদাহরণ দিই, তবে আমরা দেখব অনেক সময় একটি রেল বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেওয়া হচ্ছে, একটি রেল পথ বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেওয়া হচ্ছে। কোনো মন্ত্রী, মুখ্যমন্ত্রী হন কি প্রধানমন্ত্রী হন বা অন্য কোনো মন্ত্রী, তার যাতায়াতের পথে মৃত্যুদূত ল্যান্ডমাইন্স রেখে দেওয়া হচ্ছে, তাকে মেরে ফেলার ষড়যন্ত্র হচ্ছে। ঠিক যেমন করে ইন্দিরা গান্ধীকে হত্যা করা হয়েছিল আমাদের প্রধানমন্ত্রী, বিগত প্রধানমন্ত্রী, যেমন করে রাজীব গান্ধীকে হত্যা করা হয়েছিল বিগত, তিনিও প্রধানমন্ত্রী, ইন্দিরা গান্ধীর পুত্র। এটা দেশের মধ্যেই ঘটেছে, আমাদের ভারতবর্ষেই এটা ঘটেছে। ফলে এগুলোকে, এদেরকে হত্যা করা বিস্ফোরক দিয়ে আমরা দেশদ্রোহীর কাজ বলতে পারি। আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্যকে হত্যা করবার ষড়যন্ত্র করেছিল একটি গোষ্ঠী, একটি সংগঠন, ল্যান্ডমাইন্স দিয়ে। সৌভাগ্যবশত
তিনি বেঁচে যান সেই মৃত্যুদূতের হাত থেকে। আজকে যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যদি তাকেও কেউ হত্যার ষড়যন্ত্র করে, প্রচেষ্টা করে, তাহলেও আমরা বলবো তার দেশদ্রোহিতার কাজ। কেন তিনি আমাদের মন্ত্রী, দেশ পরিচালনা করবার অন্যতম মন্ত্রী, তাকে হত্যা করা যায় না। আইন বিরুদ্ধ শুধু নয়, দেশের স্বার্থ বিরুদ্ধ শুধু নয়, দেশের বিপরীতে হাঁটা, এরা হলো দেশদ্রোহী। দেশপ্রেমিক কারা, কোনো দৃষ্টান্ত দেওয়া যেতে পারে। আপনারাও জানেন, স্বাধীনতা আন্দোলনে যারা যুক্ত হয়েছিলেন, সবার নাম বলার কোনো প্রয়োজন নেই, অসংখ্য, যারা কিশোর, তরুণ, যুবক, এমনকি প্রৌঢ়, এবং তারা মৃত্যুবরণ করতে প্রস্তুত ছিলেন, মৃত্যুবরণ করেছেন, বিনিময়ে চাকরি চাননি, অর্থ চাননি, কিচ্ছু তারা প্রত্যাশা করেননি। তারাও দেশপ্রেমিক। সেটা তো স্বাধীনতা সংগ্রামের বিষয়, আজ থেকে ৭৫-৭৬ বছর আগের ঘটনা। আমরা জানি এক প্রকার দেশদ্রোহী যারা হ্যাকার নামে পরিচিত। এরা এদের মস্তিষ্কের ক্ষমতায় এবং কম্পিউটার জ্ঞানের ক্ষমতায় তারা সরকারের নানা সাইট, ওয়েবসাইট হ্যাক করে, গোপন খবর ওখান থেকে তুলে নেয় এবং বিদেশে বিক্রি করে, শত্রু দেশকে বিক্রি করে। আমাদের নিরাপত্তা বিঘ্নিত হয়। এরা তো দেশদ্রোহী। কিন্তু এথিক্যাল হ্যাকার নামও তো কেউ আছে, যারা সরকারের সাহায্য করে, সফটওয়্যার বানিয়ে দেয় নতুন নতুন, যাতে হ্যাক করা না যায়, আরো নানা কাজ করে দেন তারা। তারা এথিক্যাল হ্যাকার্স, ক্ষতি করেন না, তাদের এথিক আছে। তারা কি দেশপ্রেমিক? যদি যারা হ্যাক করে তারা যদি দেশদ্রোহী হয়, তবে যারা তার বিরুদ্ধে তারা দেশপ্রেমিক না। এথিক্যাল হ্যাকার্স দেশপ্রেমিক নয়। কেন নয়? তারা বিনা প্রাপ্তিতে এ কাজটি করেন না, অর্থ নিয়ে কাজটি করেন, এটি তাদের জীবিকা। এই জীবিকায় মানুষের কতটা মঙ্গল হবে, দেশের কতটা মঙ্গল হবে, সেটা তাদের বিচার্য বিষয় নয়। তাদের বিচার্য বিষয় কোন পথে আমি কত বেশি অর্থ আয় করতে পারবো, সৎ পথে, অসৎ পথে নয়। আমরা এথিক্যাল হ্যাকার্সদেরকে দেশপ্রেমিক বলতে পারি না। তারা বিনিময় প্রত্যাশা করে। যারা আমাদের বাড়ি থেকে প্রায় প্রতিদিন বা নিয়মিত আমাদের যে জমে থাকা আবর্জনা সংগ্রহ করে নিয়ে যায়, রাস্তার আবর্জনা যারা সংগ্রহ করে নিয়ে যায়, এক জায়গায় স্তূপ করে এবং তা রিসাইকেলে পাঠিয়ে দেয়, অথবা তা ধ্বংস করে দেয়, অথবা তা মাটির তলায় দিয়ে দেয় পলিথিন ব্যতি রেখে, তারা কি দেশপ্রেমিক? এটি বড় কাজ। 1 মাস কি 2টি মাস এই আবর্জনা বহনকারী যদি আমাদের অঞ্চলে না আসে, নরককুণ্ডের মধ্যে আমরা পতিত হই। তাহলে তারা যে সেবা করে আমাদের জনগণকে, তারা কি দেশপ্রেমিক? কেউ তাদের কথা বলে কি যে ওরা দেশপ্রেমিক? বলে না। তার কারণ তারাও বিনিময়ে অর্থ গ্রহণ করে, ওটাও তাদের জীবিকা। কিছু কিছু তরুণ আছে, যুবক আছে, যারা নিজেদের কাজকর্মের পাশাপাশি
নিজেদের জীবিকা নির্বাহের পাশাপাশি বিনা প্রতিদানে নিঃশর্তে দরিদ্র পরিবারের ছোট ছোট সুযোগহীন সহায়হীন ছেলে মেয়েকে সাক্ষরতা দেয়, বয়স্কদের সাক্ষরতা দেয়, বিদ্যাবুদ্ধি দেয়। প্রতিদিন নৈশ বিদ্যালয়ে বা প্রভাতী বিদ্যালয়ে। তাদেরকে কেউ দেশপ্রেমিক বলে কি? আমি যতদূর জানি দেশপ্রেমিকের তালিকায় তাদের নাম আসেনি কোনোদিনও। আর আজ দেশপ্রেমের প্রশ্নই নেই, কেননা স্বাধীনতা আন্দোলন তো চুকে বুকে গিয়েছে। আমাদের দেশ তথাকথিত স্বাধীনতা পেয়ে গিয়েছে। এখন তো দেশপ্রেমিক আছেন কিনা হ্যাচাক বা টর্চের আলো দিয়ে অনুসন্ধান করবার প্রয়োজন নেই। তারা চলে গেছেন, মৃত্যুবরণ করেছেন। যারা স্বাধীনতা আন্দোলনে মৃত্যুবরণ করেছেন তারা জেনে বা না জেনে হয়তো এই স্বাধীনতার যুদ্ধে বন্দে মাতরম বলে ঝাঁপিয়ে পড়েছেন। এর পরিণাম কি ভাবেননি। লড়তে হবে শত্রুর সঙ্গে, শোষকের সঙ্গে, শাসকের সঙ্গে, এই মন্ত্র নিয়ে লাফিয়ে পড়েছেন। অনেকে অনেক ভুল ভ্রান্তি করেছেন, এও মতান্তরের প্রশ্ন। এক দারুণ ভাবাবেগে তারা ছুটেছেন। ঘরে ঘরে তখন স্বদেশী ছিল। সত্যি সবাই স্বদেশী নয়। সবাই যদি স্বদেশী হতো তাহলে ইংরেজদের মতন ওই শক্তি কি বেশি দিন ভারতবর্ষে থাকতে পারে? সবাই যদি সত্যিকারের স্বদেশী হতো। অনেকেই একটা ভাবাবেগের টানে চলে গিয়েছে, তারপর তারা আর দুবার জেল খেটে আর এ বিষয়ে অগ্রসর হননি। আমার পরিবারে এমন মানুষ আছে, এবং যখন স্বাধীনতা পাওয়া গেছে তখন তারা সরকারের দেওয়া পেনশনটি ভক্ষণ করছেন বা করেছেন। তাম্রপত্র একটি দেয় সরকার, যেটা শংসাপত্র, সেটি গ্রহণ করবার জন্য যথেষ্ট যুদ্ধ করেছেন। তারাও কি দেশপ্রেমিক? প্রশ্ন, গভীর প্রশ্ন। কিন্তু বর্তমানেও একটি গোষ্ঠীকে দেশপ্রেমিক বলা হচ্ছে, আছে আজও দেশপ্রেমিক বলে দাবি করা হচ্ছে। তারা কারা? যারা আমাদের সুরক্ষা দেন, আমরা শান্তিতে ঘরে যে ঘুমোতে পারি, আমাদের নিত্যনৈমিত্তিক জীবন যে শান্তিতে চলছে, নিরাপদে চলছে, আমি যে এত রাত্রে বসে আপনাদের সামনে এই কথাবার্তার ভিডিও করতে পারছি, যাদের কারণে, যাদের দায়িত্বে আমরা আছি, সেই মানুষদেরকে আজ বলা হয় দেশপ্রেমিক। তারা কারা? তারা হচ্ছেন আমাদের সেনাবাহিনী, আর্মি, এয়ারফোর্স এবং নেভি। বারবার কথা বলা হয় যে এই আর্মির লোকেরা এমন এমন স্থানে নৈশ প্রহরা দেয় যেখানে -14-15 তো বটেই, 50 ডিগ্রিও থাকে। তারা সেখানে পাহারা দেন। এক চুল চোখ এপাশ ওপাশ করার কোনো উপায় নেই, এক চুল নড়াচড়া করার কোনো উপায় নেই। পালা করে নিদ্রা, প্রাতঃকৃত্য করা এবং খাদ্য গ্রহণ। দুর্বিষহ সেই জীবন, দুর্বিষহ। অমন স্থানে একটি আরামপ্রিয় মানুষের পক্ষে থাকা অসম্ভব। তারা দেশপ্রেমিক বলে উল্লেখ করা হয়। সৈন্যবাহিনী। আমি আপনাদের সামনে একটি প্রশ্ন ঝুলিয়ে দিলাম, সৈন্যবাহিনী কি দেশপ্রেমিক? যে সৈন্যটি বা যে বাহিনীটি নির্বিচারে শত্রুপক্ষের সৈন্যবাহিনীর উপর গুলি চালাচ্ছে, তাদেরকে হত্যা করে ফেলল, 20, 25, 30 জনকে হত্যা করে ফেলল, তাদের গলায় মালা দিয়ে বরণ করে নেওয়া হবে
দেশপ্রেমিক বলে কি? তারা কি দেশপ্রেমিকের যে দুটি শর্ত তা কি পূরণ করেছেন? সম্ভবত নয়, নিশ্চিত না। তবু তাদেরকে দেশপ্রেমিক বলে এইভাবে মইয়ে তুলে দেওয়া হচ্ছে কেন? আমার মনে হচ্ছে সর্বস্থানে তাদেরকে দেশপ্রেমিক বলে উল্লেখ করে মইয়ে তুলে দেওয়া হচ্ছে এবং পরে মইটি সরিয়ে নেওয়া হচ্ছে। আমরা জানি যখন দেশ কোনো যুদ্ধে লিপ্ত হয় তখন সৈন্যবাহিনী যুদ্ধে যায়, অনিবার্যভাবে যায়, মৃত্যুবরণ করে, তাদের পরিবারের আপনজনেরা কাঁদে, দুঃখ প্রকাশ করেন, কফিনবন্দি তাদের দেহ ফিরে আসে বা আসে না। তারা কি দেশপ্রেমিক? দেশপ্রেমিক হয়ে প্রাণ দিলেন কি? আমি আপনাদের কাছে প্রশ্ন করি, ভারতবর্ষের একটি গুপ্তচর বাহিনী আছে র। এতে যারা কাজ করে তারা সেনাবাহিনী থেকে অনেক ঝুঁকি বিপদের মধ্যে কাজ করে। প্রতিটি পলক তাদের জীবনে ঝুঁকিপূর্ণ। যে কোনো মুহূর্তে তারা মারা যেতে পারে। শুধু মারা যেতে পারে নয়, যদি তারা শত্রু দেশের কাছে ধরা পড়ে যান, দেশ তাদের ডিসওন করে, দেশ অস্বীকার করে সে আমার দেশের লোক, আমার চাকরি করে। সেনাবাহিনীর থেকে তার জীবন কি আরো সংকটাপন্ন নয়? সে কি আরো ঝুঁকি নিয়ে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে হাতের মুঠোর মধ্যে মৃত্যুকে নিয়ে সে দেশের জন্য প্রাণ দেয় না? কেউ তো দেশপ্রেমিক বলতে রয়ের লোকজনের নাম উল্লেখ করে না। র হোক বা সেনাবাহিনী হোক, তারা উভয়ই কোনো প্রতিদান ব্যতি রেখে কাজটি করে না। তাদের মাইনে আছে, মাস মাইনে আছে নির্দিষ্ট। যদি 2টি মাস কোনো কারণে সরকার সেই মাস মাইনে দিতে অক্ষম হয়, যেমন আমরা 2 বছর কোভিড বা করোনায় ভুগেছি, আমাদের দেশের রেলপথ বন্ধ ছিল, এক বিরাট উপার্জন বন্ধ, আর অনেক কিছু বন্ধ ছিল, লকডাউন। সরকার বাধ্য হয়েছে বেতন দিতে সকলকে। কোথা থেকে দিয়েছেন আমরা জানি না, কিন্তু বাধ্য হয়েছেন। যদি সেই সময়ও 2 মাস বেতন দিতে না পারত সরকার, বিদ্রোহ হয়ে যেত দেশে। কারা বিদ্রোহ করত? সেনাবাহিনীও করত, আর অনেকেই করত। টাকা চাই, আমার সংসার খাবে কি? কেউ ভাবত না সরকার দেবে কোথা থেকে এই সংকট অবস্থায়। তাহলে কোন প্রতিদান ব্যতি রেখে সৈন্যবাহিনী বন্দুক ঘাড়ে নিয়ে, কষ্ট সহ্য করে, ঝুঁকি নিয়ে মৃত্যুর মুখোমুখি দাঁড়ায় না। যদি মৃত্যুর কথাই ওঠে, তাহলে আমার আরো একটি প্রশ্ন আপনাদের সামনে রাখি। একটি দেশের সঙ্গে যখন যুদ্ধ অপর একটি দেশের বেঁধে যায়, ধরা যাক ভারতবর্ষের সঙ্গে চীনের যুদ্ধ বেঁধেছে, আপনি নিশ্চিত জানবেন যে ওই যুদ্ধটি দেশের স্বার্থে ঘটেনি, রাজনৈতিক স্বার্থে ঘটেছে। এই যুদ্ধের প্রয়োজন ছিল না। পৃথিবীর যত যুদ্ধ হয়েছে, বিশ্বযুদ্ধ তো বটেই, তা প্রয়োজন ব্যতীত কি হয়েছে, অন্যভাবে তার সমাধান করা যেত বলে চিন্তাবিদরা বলেন। এবার যে যুদ্ধ ঘটল, ধরা যাক আমাদের দেশে বাংলা 1350 সাল, ইংরেজি 1942, সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। ভারতবর্ষের যে সমস্ত যুবকরা সেনাবাহিনীতে যোগ দিয়েছে, তারা অনেকেই মৃত্যুবরণ করেছে।
কিন্তু আপনাকে আমি অন্য পরিসংখ্যান দেব, যা আপনি বিস্মিত হবেন না, আমি দিলেই বুঝতে পারবেন, একমত হবেন। 1350 সাল বা 1942 যে দুর্ভিক্ষ এদেশে হয়েছিল, সেই দুর্ভিক্ষে কোনো সৈন্য কিন্তু মরেনি। কারণ সরকার, ইংরেজ সরকার, তা সেনাবাহিনীর জন্য, সে সেনাবাহিনী ও দেশের নয়, এ দেশের মানুষ, তারা যেহেতু সেনাবাহিনীতে ছিল, সেহেতু ইংরেজদের ওই যুদ্ধ করেছিল, তাদের খাদ্য, তাদের শস্য, তাদের ভোগ্যপণ্য বাজার থেকে ঝড়ের গতিতে তুলে নেয়। কারণ যুদ্ধ করতে গেলে আমার সেনাবাহিনীকে আমায় খাদ্য দিতে হবে, তাতে দেশের মানুষ খেতে পাক আর না পাক। পায়নি। সে দুর্ভিক্ষে 50 সালের আকালে বহু সাধারণ মানুষ মরেছে, যে সংখ্যাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতবর্ষের সেনাবাহিনীর লোক মরেনি। যখন যুদ্ধ হয়, যখন শত্রু দেশ বোমাবর্ষণ করে, তখন যত সংখ্যায় সাধারণ মানুষ মরে, তত সংখ্যায় সৈন্য মরে কি? না, মরে না। ফলে মৃত্যুর প্রশ্ন তুললেও দেশপ্রেমিক হিসেবে মৃত্যুবরণ শুধু সেনাবাহিনীই করে না, মানুষকে তার মূল্য দিতে হয়, না খেয়ে অথবা বিস্ফোরণে। কেউ তো সেই সব মৃত মানুষকে, যারা না খেয়ে সৈন্যবাহিনীকে খাওয়ালো, যারা বুক পেতে ওই মৃত্যু নিল, তাদেরকে তো দেশপ্রেমিক বলছে না। যদি মনে করেন যে সেনাবাহিনী দেশপ্রেমিক তো বটেই, আপনি আরামে আছেন, সে ওই ঝুঁকি নিয়ে রয়েছে, তার জন্য সে মাইনে নেয়, ওটা তার চাকরি, সে চাকরি করে, এবং এই চাকরিতে কোনো পান থেকে চুন ঘষলে সে বিদ্রোহী হয়ে যাবে। আপনারা দেখেছেন সাম্প্রতিককালে আমাদের কেন্দ্রীয় সরকার, বর্তমান কেন্দ্রীয় সরকার সেনাবাহিনীতে লোক নেবার জন্য এক নতুন স্কিম করেছিল, 4 বছরের স্কিম। যারা সেনাবাহিনীতে যুক্ত হতে চায়, বিশেষ ক্যাটেগরির মানুষ, যাদের দেহের গঠন ভালো, যাদের পড়াশুনো হবে না, তারা বুঝতে পেরেছে অন্য চাকরি তারা পাবে না, তারা ব্যায়াম ট্যাম করে সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য ব্যস্ত হয়। কারণ তারা এও জানে যে আমি যখন অবসর নিয়ে ফিরে আসবো, এখানে চাকরি আমার পাকা, আমি অন্তত কোনো ব্যাংকের সিকিউরিটি গার্ড হতে পারবো, এক্স সার্ভিসম্যানের চাকরি নিশ্চিত। তাই জন্যই যায়। এবং যারা একবার মেশিন গান হাতে নেব, একবার গুলি চালাবো, একবার ওই টিউনিক পরবো, এমন একটা ভাবাবেগে থাকে, তারা বেশি দিন বাহিনীতে থাকে না, পালিয়ে আসে। এমন পালিয়ে আসার অনেক উদাহরণ আপনিও জানেন, আমিও জানি। এবং এই যে নতুন স্কিম কেন্দ্র সরকার নিয়েছিল, যা কার্যকরী হবে কিনা আমরা জানি না, কতদিন থাকবে আমরা জানি না, এতে যারা সৈন্যবাহিনীতে যুক্ত হবে বলে মনে করেছিল, তারা দেশকে সেবা করবার জন্য যুক্ত হবে বলে মনে করেনি, তারা চাকরি করতে জয়েন করবে ঠিক করেছে। এবং চাকরি করতে গিয়ে ওই ধরনের 4 বছরের শর্ত যে সরকার দিয়েছিল, তারা মানতে পারেনি এবং তারা বিদ্রোহ ঘোষণা করেছিল। চাকরি করে না, তারা না করেই বিদ্রোহ ঘোষণা করেছিল। ট্রেন ভাঙচুর, বাস ভাঙচুর, অনেক সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতি তারা করেছে। এও এক ধরনের দেশদ্রোহিতা। যে ধ্বংস করে, যে হত্যা করে, সে দেশদ্রোহী তো বটেই। আইন কি করবে, কি বলবে আলাদা কথা, কিন্তু আমরা সাধারণ মানুষ তাকে দেশের বিরুদ্ধ মানুষ বলে মনে করি, কারণ সে দেশের ক্ষতি করছে, মানুষের ক্ষতি করছে। আপনি এও হয়তো জানেন যে সাধারণ সময়ে, এই সময় আমরা যে ভোগ্যপণ্য ভোগ করি,
তার মধ্যে সবচেয়ে উঁচু মানের ভোগ্যপণ্য চলে যায় সেনাবাহিনীর খাদ্যের জন্য। আপনি আমি নই। আর ওরা যেভাবে পায়, যে মূল্যে ওরা পায়, আমরা সে মূল্যে পাই না। অনেক বেশি মূল্য আমাদের দিতে হয়। ফলে সেনাবাহিনী আমাদের দেশের প্রথম শ্রেণীর নাগরিক হয়ে যাচ্ছে, আমরা দ্বিতীয় শ্রেণীর। তবুও কি আপনি তাদেরকে দেশপ্রেমিক বলবেন? আপনি কখনো সেনাবাহিনীর মুখোমুখি হননি? কাশ্মীরের মানুষ হয়েছে, তারা যে অভিযোগ করে সেনাবাহিনীর বিরুদ্ধে তা ভয়ঙ্কর। ধর্ষণ, লুণ্ঠন এই সমস্ত ঘটেছে সেনাবাহিনীর হাতে। সে দেশপ্রেমের প্রথম শর্তটি পূর্ণ করেনি, দেশের আপামর মানুষকে ভালোবাসেনি, চাকরি করেছে মাত্র। তেমন চাকরি তো ব্যাংকের লোকও করেন, তিনিও তো দেশ সেবা করেন, দেশের মানুষের সেবা করেন, আমাদের কষ্টার্জিত অর্থ বড় সুন্দর নিরাপদে রেখে দেন। তাকে কেন দেশপ্রেমিক বলা হবে না? কেন একজন ঝাড়ুদারকে দেশপ্রেমিক বলা হবে না? সর্বোপরি যারা নিঃশর্তে দেশের ছোট ছোট আগামী ভবিষ্যৎ নাগরিককে শিক্ষা দিচ্ছে, সাক্ষরতা দিচ্ছে, তাদের তালিকা নামভুক্ত হবে না কেন যারা দেশপ্রেমিক? কেন আগে ভাগে সৈন্যবাহিনীর নাম ঘোষণা করা হয়? বন্দুক কাঁধে নিলেই কি দেশপ্রেমিক হওয়া যায়? সম্ভবত যায় না। আর ভিন্ন মতবাদ যাদের আছে তারা একথা বলেন, বন্দুক ঘাড়ে নিয়ে কোনো দেশপ্রেম হয়ই না। দেশপ্রেমিক হতে গেলে ভিন্ন কাজ আছে, যা গঠনমূলক, প্রোডাক্টিভ, উন্নয়নকামী। এমন কাজে যুক্ত হলে তার দেশপ্রেমের কাজ। হত্যা করে দেশপ্রেম হয় না। সে শত্রুকে হত্যা করুক আর মিত্রকে। একজন সৈন্য যখন অপর একটি সৈন্যকে গুলি করে, সে কি জানে আমি কেন গুলি করছি? ও কি অপরাধ করেছে? ওর কি নাম? ও বিবাহিত কিনা? ওর সন্তান আছে কিনা? ওর বৃদ্ধ বাবা মা আছে কিনা? কিচ্ছু সে ভাবে না। কেন হত্যা করছে তাও ভাবে না, কেন এই যুদ্ধ তাও জানে না। এই জন্য সেনাবাহিনীতে মদের প্রাচুর্য থাকে, মদ্যপান। অর্থাৎ মদ্যপান করো, বেহেড হয়ে থাকো, বেশি চিন্তা করবে না, একদম সরকারের বা উপরিবর্তী কর্মচারীদের আদেশের জন্য অপেক্ষা করো। তারা ফায়ার বললে চোখ কান বুঝে ট্রিগার টিপে দাও। তারাও একটা মেশিন গান, যে মেশিন গান চালাচ্ছে সেও একটা মেশিন গান। তার কোনো চেতনা নেই, সে হত্যা করার জন্যই মাইনে পায়, তার বউ বাচ্চা খায়, পরিবার খায়। একটি ফ্যামিলিকে হত্যা করে শেষ করে দিয়ে তারও একই অবস্থা। যাকে হত্যা করা হচ্ছে শত্রু দেশ, সেই যে সৈন্যটি, সেও একই কাজ করে, একই দোষে দুষ্ট, তার একই অসহায়তা। কোথায় দেশপ্রেম? এভাবে নির্বিচারে হত্যা করে কি প্রেম হয়? আমি যে মেয়েটিকে ভালোবাসি, যদি তাকে আরেকটি যুবক ভালোবাসে, আমার প্রেমিকা যদি সাড়া নাও দেয়, যদি ভালোবাসে এবং আমি জানতে পারি, আমি কি সেই যুবকটিকে হত্যা করে ফেলব প্রেমের স্বার্থে? এটা কি সাধু কাজ, প্রেমের কাজ? সম্ভবত নয়, নিশ্চিত না। ফলে আমাদের দেশপ্রেমিকের তালিকা থেকে সেনাবাহিনীর নামটিকে সরাতে হবে। তারা অর্থ বিনিময়ে চাকরি করে মাত্র। যার যেমন পোস্টিং, তার তেমন তেমন অর্থ প্রাপ্তি। যার দুর্গম অঞ্চলে পোস্টিং, তার অর্থপ্রাপ্তি বেশি। আমি তাদেরকে অসম্মান করছি না। আমি তাদেরকে যেমন অসম্মান করছি না, তেমনি আমার অর্থ যে ব্যাংকের ম্যানেজার বা কর্মচারীরা
নিরাপদে গচ্ছিত রেখেছেন, তাদের অসম্মান করতে পারি না। সকলেই আমাদের সেবা করে অর্থের বিনিময়ে। ওই ঝাড়ুদারটিও তাই। কেবল গঠনমূলক কাজটি ওরা করে। ওই সব নিষ্পাপ, দাবিহীন তরুণ যুবকেরা যারা দেশের অসহায় মুখগুলোকে হাসি দেবার চেষ্টা করে। সংখ্যা খুবই কম। সত্যিকারের এমন কাজ করার লোক খুবই কম। যারা বিষয়টি খুব বাগাড়ম্বর করে তাদেরকে এনজিও বলা হয়। এটিও একটি জীবিকা। বিদেশি অর্থ তারা ভক্ষণ করে, তার একটি কণা দিয়ে এই কাজটি করে এবং তার রিপোর্ট তাদের দেখাতে হয়, তার বিনিময়ে আবার অর্থ আসে। তাদের বাড়ির দোতলা থেকে 3 তলা হয়। আমি এমন এনজিওর মালিকের খবর জানি, আপনিও জানেন। সুতরাং দেশদ্রোহী বলা যত সহজ, দেশপ্রেমিক বলা অত সহজ নয়। যার তার পেছনে এই ছাপ, এই শংসাপত্র ঝুলিয়ে দেওয়া যায় না যে ইনি দেশপ্রেমিক। আমার এমনটি মনে হয়। আপনার কি মনে হয় আমি জানি না। আপনাদের কথা শেয়ার করবেন, কমেন্টে লিখবেন, আর আমার এই বাজে কথা ছেঁড়া বার্তার জগৎকে লাইক করে, সাবস্ক্রাইব করে বাধিত করবেন, এই প্রত্যাশা করি। আর কিছুই না। আমি প্রত্যেক 2 দিন পর পর হয়তো একটি করে পোস্ট করব, আপনারা তা পাবেন। সাবস্ক্রাইব করে থাকলে, বেল আইকন টিপে থাকলে আগেই পাবেন নির্দেশিকা যে এসে গেছে নতুন পোস্ট, যদি আপনাদের পছন্দ হয়। আর আমি আগেও বলেছি, আবারও বলছি, 2-3টে পোস্টের পর একটি করে কাহিনী আপনাদেরকে বলবো। হ্যাঁ, সন্দেহ নেই সে কাহিনী আমারই রচিত। তবে খুব সাধারণ কাহিনী আমি আপনাদের শোনাবো না, তাও শোনাবো নতুন কথা, নতুন বার্তা। আজকে বাজে কথা ছেঁড়া বার্তার জগৎ থেকে বিদায় নিচ্ছি। শুভরাত্রি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।